191 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি অপর বীজটা যদি পি হয় তাহলে বীজ দুটির গুণফল কী হবে 2 ইন্টু পি। তাহলে বীজ দুটি গুণফলের সাথে আমরা কি লিখতে পারি ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে ধ্রুবক পদ কত 6, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাহলে 2 ইন্টু পি ইকুয়ালস টু 6/1 লিখতে পারি। সেখান থেকে পি এর মান কী যাবে 6/2, অর্থাৎ পি এর মান বেরোবে 3। তাহলে অপর বীজটা হচ্ছে আমাদের 3। 2 নম্বরে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে মূলধনটা যদি পি হয় তাহলে পি ইন্টু 1/12 এটাকে আমরা কি করব 1 মাস হিসাবে, যেহেতু এটাকে বছরে কনভার্ট করার জন্য 1 মাসটাকে আমরা 1/12 লিখবো, ইন্টু 5% জন্য 5/100 ইকুয়ালস টু 1 লিখবো। তাহলে এখানে 5 দিয়ে 100কে কাটলে কত হবে 20 হবে, 20-র সঙ্গে 12 গুণ করলে 240 হবে, অর্থাৎ পি ইন্টু 1/240 ইকুয়ালস টু 1, বা পি এর মান বেরোবে হচ্ছে আমাদের 240, যেখানে আসলটা হচ্ছে 240 টাকা। এবার 3 নম্বরটাতে কি বলেছে দেখো, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এ বি এবং এ সি দুটি জ্যা। বৃত্তের কেন্দ্রে এ বি সি ত্রিভুজের বাইরে অবস্থিত এ বি ইকুয়ালস টু এ সি ইকুয়ালস টু 6 সেমি হলে বিসি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে দেখো যে আমরা একটা ত্রিভুজ এখানে এ বি এবং এ সির যে দুটি জ্যা আছে এবং এই এ বি সি ত্রিভুজের বাইরে এখানে কেন্দ্র হবে, অর্থাৎ ত্রিভুজের বাইরে আমাদের কেন্দ্রটা হবে। তাহলে এখানে যদি ও হয় কেন্দ্রটা, আর এখানে এ বি এবং এ সি প্রত্যেকটা মান 6 করে ধরা আছে, প্রশ্নে বলেছে। আমরা ধরে নিচ্ছি এখান থেকে বি এ থেকে বিসির উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বটা কেন্দ্রগামী হবে। কেন কেন্দ্রগামী হবে? কারণ এ বি এবং এ সি উভয় সমান, সেক্ষেত্রে যে এখানে যে কেন্দ্রগামী হবে সেটা আমরা ধরে নিচ্ছি বৃত্তচাপের উপর ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে এডি হচ্ছে 2r, অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কী হবে 2r হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এডি হচ্ছে 2r, যেখানে 2r এর মান হবে আমাদের কত, ব্যাসার্ধ 5 সেমি হলে 2 ইন্টু 5 মানে 10 সেমি। এবার আমরা কি করব, এখানে ধরে নিচ্ছি এ ই, অর্থাৎ বিসি বাহুকে যে লম্বটা আমরা অঙ্কন করলাম এ থেকে এ বিন্দু থেকে, সেখানে আমরা ই বিন্দুতে ছেদ করছি আমরা ধরে নিচ্ছি। তাহলে এ এর মান যদি এক্স হয় তাহলে ইডির মান কী হবে 2r মাইনাস এক্স হবে। এবার এখানে দেখো আমরা ধরে নিচ্ছি যে এডি একটা জ্যা এবং বিসি একটা জ্যা। তাহলে এটা যদি আমরা ধরে নিই এবং এখান থেকে বিই এবং ইসি এর মান আমরা ধরে নিচ্ছি ওয়াই করে, তাহলে কারণ হচ্ছে যেহেতু এ বিন্দু থেকে আমাদের লম্ব অঙ্কন করা হয়েছে আর এ বি এবং এসি সমান, সেক্ষেত্রে বিসি বাহুকে কিন্তু সমানভাবে ছেদ করবে, সেই জন্য আমরা বিই এবং ইসিকে ওয়াই করে ধরে নিলাম। এবার আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে জ্যা দুটি যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তাহলে কি হবে এ ই, এটা অনুযায়ী এ ই ইন্টু ইডি সমান চিহ্ন হবে বিই ইন্টু ইসি, সেই অনুযায়ী আমরা এখন এখানে সেটা লিখব। এবার এর মান কত আমরা ধরেছি এখানে এক্স, তাহলে এক্স ইন্টু ইডির মান কী বললাম, এটা যদি এক্স হয় আর পুরোটাকে আমরা যদি 2r ধরি তাহলে 2r মাইনাস এক্স হবে, তাহলে সেখানে লিখলাম 2r মাইনাস এক্স। এখানে বিই ইন্টু ইসি, তাহলে এটাকে ওয়াই ধরেছি, তাহলে বিই ইন্টু ইসি মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই। এবার দেখো আমরা যদি এটাকে গুণ করি তাহলে কী হবে 2xr হবে বা 2rx হবে, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ারটা এদিকে আমরা প্লাস করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। এখানে দেখো 2r মান আগে আমরা কত বের করেছি এখানে 10 সেমি, তাহলে এখানে লিখবো 10x ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স ইকুয়ালস টু কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা এখানে 6 স্কোয়ার লিখছি, কারণ এখানে দেখো ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে এ বি ইটা কি ওয়াই এবং এ এক্সটা হচ্ছে আমাদের কত এক্স, এইটা এক্স। তাহলে এটা যদি আমাদের 6 হয় আর তাহলে এটা অতিভুজ ধরে নিচ্ছি, এটা আমরা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইস্টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা সেই জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা 6 লিখবো। তাহলে এখানে আমরা লিখে দিলাম 6 স্কোয়ার, আর এখানে 10টা নিচে চলে আসছে, তাহলে 6 স্কোয়ার করলে 36 হবে, তাহলে 36কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 3.6। এবার আমরা কি করব, এখানে এই বিইর মানটা বের করব এ বি ই ত্রিভুজ থেকে, কারণ আমরা এর মান পেয়ে গেলাম, এ বির মান দেওয়া আছে, আমরা এখান থেকে বিইর মান বের করবো। তাহলে বিইর মানটা কী হবে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার রুট ওভার দিয়ে, তাহলে সেই অনুযায়ী আমরা এটা যদি লিখি তাহলে এখানে এ বি স্কোয়ারের মান কত, এখানে 6 স্কোয়ার মাইনাস এর মান আমরা বের করেছি 3.6, তাহলে 3.6 স্কোয়ার। এবার দেখো রুট ওভার ভিতরে যখন লিখবো তাহলে বিইর মান আমরা ধরেছি এখানে ওয়াই, তাহলে এখানে আমরা
ছয়ের স্কোয়ার করলে 36 হবে, মাইনাস 3.6 স্কোয়ার করলে হবে 12.96, যেখানে 36 থেকে 12.96 বিয়োগ করলে আমরা পাবো 23.04। এবার এই 23.04টাকে যদি আমরা রুট ওভার করি, বর্গমূল করি, তাহলে ওয়াইয়ের মান বেরোবে 4.8। এবার আমাদের কী চেয়েছে এখানে, আমাদের চেয়েছে দেখো বিসি জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে বিসি জ্যায়ের যেটা বের করলাম তার ডবল হবে, সেই জন্য আমরা বিসিটা লিখে দেবো 2y, এখানে y প্লাস ওয়াই মানে হচ্ছে 2y, তাহলে 2y ইকুয়ালস টু 2 × 4.8, এই যেটা মান বের করলাম y এর, সেক্ষেত্রে 2y এর মান হচ্ছে 9.6, তাহলে বিসির মান হচ্ছে 9.6 সেমি। 4 নম্বরে বলেছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি, 5 সেমি, ঘনক 3টি গলিয়ে একটি নতুন নিরেট গোলক প্রস্তুত করা হলে নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত। এখানে দেখো প্রশ্নটা মনে একটু ভুল আছে, যেহেতু এখানে নতুন ঘনক বলেছে তাহলে এটা গোলক হবে না, এখানে হবে ঘনক, আর যদি এটা গোলক হয় তাহলে এটা হবে ঘনক, এই গোলক। আমি এখানে ঘনক ধরে করছি, তাহলে এটাকে গোলক হবে না, এখানে ঘনক লিখতে হবে। তাহলে একটি নতুন নিরেট ঘনক প্রস্তুত করা হলে নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত। একটু মিসপ্রিন্টিং আছে মনে হচ্ছে, তো আমি এটা ঘনক ধরেই করছি। তাহলে এখানে দেখো 3টি ধারের দৈর্ঘ্য, 3টি ঘনকের 3টি ধারের, প্রথমটা হচ্ছে 3, তারপরটা 4, তারপরটা 5, তাহলে আমরা যে নতুন ঘনকটা হবে সেটার আয়তন এই 3টি ঘনকের মোট আয়তনের সমান হবে। তাহলে আমরা নতুন ঘনকটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই, তাহলে এ কিউব হবে তার আয়তন, সেটা হবে কি 3টের আয়তন সমান, তাহলে প্রথমটার আয়তন কি বাহু কিউব, দ্বিতীয়টার আয়তন বাহু কিউব এবং তৃতীয়টার বাহু কিউব হবে, সেই জন্য মানটা বসিয়ে আমরা কিউব আকার করে দেবো। তাহলে এ কিউব সমান চলে কী হবে, এখানে দেখো 27 হবে, এখানে হবে 64, এখানে হবে 125, 3টে যোগ করলে পাবো 216, তাহলে এ কিউবের মান হচ্ছে 216, যেখানে এর মান হবে 6, অর্থাৎ এ আমরা কি ধরেছি নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে নতুন ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হবে 6 সেমি করে। 5 নম্বরে বলেছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো যেহেতু এরা ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কী করলাম, শেষের 3টি থেকে আমরা y এর মানটাকে বের করব। তাহলে লিখতে পারি যে 12:y ইকুয়ালস টু y ইস টু 27, বা 12/y ইকুয়ালস টু y/27, আমরা কিন্তু ডাইরেক্টও লিখতে পারতাম, সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 12 × 27, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হয়ে এখানে আমরা পেয়ে যাবো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 12 × 27, যেখানে ওয়াইয়ের মানটা বেরোবে হচ্ছে 12 × 27 রুট ওভার দিয়ে, এবং সেখান থেকে মানটা আমরা বের করবো, দেখবে ওয়াইয়ের মান বেরোবে হচ্ছে 18। তাহলে আমরা এখানে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। এখন আমরা কী করবো, x 12 এবং 18 ধরে এক্সের মানটা বের করবো। তাহলে এখানে আমরা কী করবো, x ইস টু 12 সমান চিহ্ন 12 ইস টু 18, বা x/12 ইকুয়ালস টু 12/18, বা এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে 12 × 12/18। এবার কাটাকাটি করবে, দেখবে এটাকে 6 দিয়ে ভাগ করলে 2 হবে, এখানে 6 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হবে, অর্থাৎ 4 × 2 = 8 হবে। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 8 এবং ওয়াইয়ের মান আগে বের করেছি হচ্ছে 18। 6 নম্বরে বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে যেহেতু n বছরে দ্বিগুণ হয়, তাহলে আমরা আসলটা ধরে নিচ্ছি, যদি p হয় তাহলে সুদ এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে, 2p হবে। তাহলে p × 1 + r/100, এখানে আটটা নির্দিষ্ট সুদ, সেই জন্য আর আমরা ধরে নিচ্ছি 8%, তাহলে r/100n ইকুয়ালস টু 2p, p কেটে যাবে, তাহলে 1 + r/100n ইকুয়ালস টু 2 হবে, বা 1 + r/100 ইকুয়ালস টু কী হয়ে যাবে 2^1/n হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী করলাম, 1 + r/100 এর মানটা বের করলাম। এবার আমরা ধরে নিচ্ছি যে x বছরে 4 গুণ হচ্ছে, ওই আসলটাই, তাহলে p × 1 + r/100x ইকুয়ালস টু 4p হবে। সমূল চক্রবৃদ্ধি কত হবে, 4 গুণ হবে বলেছে, সেই জন্য আমরা এখানে 4p লিখব। তাহলে এখানে p কেটে গেলে 1 + r/100x ইকুয়ালস টু 4 হয়ে যাবে, যেখানে আমরা এখানে 1 + r/100 এর মানটা যেটা বের করেছিলাম 2^1/n, সেটা লিখে তারপর x লিখব সমান চিহ্ন, এখানে 4কে আমরা লিখব 2^2, অর্থাৎ 2^2 করে দেবো। তাহলে দেখো এখানে, তাহলে এখানে 2 এর পাওয়ার এখানে 1/n, তারপর x, অর্থাৎ 2 টু দি পাওয়ার কী লিখবো আমরা, x/n লিখবো, এখানে 2 টু দি পাওয়ার x/n, এখানে 2 টু দি পাওয়ার 2, তাহলে এখানে 2 এর পাওয়ার, তাহলে পাওয়ারগুলো এবার সমান হয়ে যাবে। তাহলে লিখবো x/n ইকুয়ালস টু 2, বা x এর মান কী হয়ে যাবে 2n, অর্থাৎ আমরা দেখতে পাবো যে 2n বছরে 4 গুণ হবে। 7 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন নির্ণয় করো। এখানে উচ্চতা দেওয়া আছে এবং বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে উচ্চতাটাকে h ধরে নিচ্ছি, তাহলে h ইকুয়ালস টু 14, এবং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, চোঙের ক্ষেত্রে 2πr/h ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি 264, সেখানে আমরা কি এখানে
2/22/7 করে দিলাম ইন্টু আর ইন্টু এইচের মান বসানো হলো এখানে ইকুয়াস টু 264, যেখানে 7 দিয়ে 14কে কাটলে 2 হবে, তাহলে 2 গুণ 22 গুণ আর গুণ 2, অর্থাৎ আর এর মানটা কী হবে 264 বাই এখানে 22 দুগুণে, এখানে 2 দুগুণে 4 ইন্টু 22 করে দিয়েছি আমি, তাহলে 22 দিয়ে এটাকে কাটলে দেখো 22 একে 22, এখানে 4 বাজবে, তাহলে 22 দুগুণে 44, অর্থাৎ এটা দিয়ে কাটলে 264কে 12 হবে, 12 দিয়ে 4কে 12 দিয়ে কাটলে 12কে 4 দিয়ে কাটলে হবে 3, তাহলে আর এর মান বেরোচ্ছে আমাদের 3। তাহলে আয়তনটা কী হবে, আয়তন আমরা এবার বসিয়ে দেবো পাই আর স্কোয়ার এইচ, তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান আমরা বের করলাম 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু এইচের মান হচ্ছে 14, প্রশ্ন দেওয়া আছে, সেক্ষেত্রে 7 দিয়ে এটাকে কাটলে আবার হচ্ছে কত 2, আর এখানে 22/7টা থেকে 22/7 এখানে রেখে দিচ্ছি আমরা, পরের লাইনে কাটলাম, তাহলে 22/7 ইন্টু এখানে স্কোয়ার করলে 9, এখানে 14, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 2 দিয়ে এটাকে গুণ করবো এবং এটাকে গুণ করবো, হবে 396 বর্গ সেমি। 8 নম্বরে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াস টু এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করো, যেখানে পাই এর মান না বসিয়ে, অর্থাৎ পাইটা থেকে যাবে, তাহলে এস এর মান, এস কি আমাদের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কোয়ার এটা গোলকের ক্ষেত্রে, এবং আয়তন ভি যেটা এটা গোলক, সেই জন্য আমরা লিখবো ভি ইকুয়াস টু 4/3 পাই আর কিউব। এবার আমরা মানটা বসিয়ে দেবো এস কিউব বাই ভি স্কোয়ারের, বসিয়ে তার কিউব এবং স্কোয়ার করব। দেখো এখানে কত হবে 64 পাই কিউব R6 হবে, আর এখানে কত হবে 16/9 পাই স্কোয়ার R6 হবে, R6 চলে যাবে, তাহলে 64 গুণ 9/16 হবে ইন্টু পাই, 16 দিয়ে 64কে কাটলে 4 হবে, 4 নং 36 পাই হবে উত্তরটা। 9 নম্বরে বলেছে এক্স সমানুপাতিক ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড এবং জেড সমানুপাতিক এক্স হলে দেখাও যে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে আমরা প্রথমটুকু অংশ থেকে লিখব এক্স ইকুয়াস টু k1y, যেখানে k1 হচ্ছে ধ্রুবক, তাহলে k1 এর মান কত হচ্ছে x/y। দ্বিতীয়টার ক্ষেত্রে y ইকুয়াস টু লিখবো আমরা k2z, যেখানে k2 র মান হবে y/z, আর এখানে যেটা আছে জেড সমানুপাতিক এক্স, সেখান থেকে আমরা লিখবো জেড ইকুয়াস টু k3x, অর্থাৎ k3 মান হবে z/x। এবার ভেদ ধ্রুবক তিনটির গুণফল দেখাতে বলছে, তাহলে আমরা k1 ইন্টু k2 ইন্টু k3 মানটা আমরা বসিয়ে দেবো এখানে, যেখানে আমরা বের করেছি সেই মানটা বসালে দেখবে সব কেটে যাবে, কেটে গিয়ে 1 আসবে, তাহলে আমরা পেয়ে গেলাম যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল আমাদের 1 হচ্ছে। 10 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা উচ্চতা ধরে নিচ্ছি h এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে l হচ্ছে তির্যক উচ্চতা, সেখানে l এর মান কী পাবো √h² প্লাস r²। এবার কি বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে ভূমির ক্ষেত্রফলটা √5 গুণ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি পাই আর এল, সমান চিহ্ন দিয়ে আমরা ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু √5 করে দেবো। এবার আমরা এল এর জায়গায় কী করবো, যেখানে এল এর মানটা বের করছি সেটা আমরা লিখে দেবো, তাহলে পাই আর ইন্টু এল এর মান হচ্ছে √r² প্লাস h² ইকুয়াস টু এখানে কী লিখবো পাই, এখানে r², এখানে √5। এবার আমরা কী করবো, দেখো এখান থেকে পাই সরে যাবে, এখান থেকে আর সরে যাবে, তাহলে এখানে কি থাকবে বাঁ দিকে থাকবে √r² প্লাস h², এখানে থাকবে একটা আর এবং √5। এবার আমরা কী করবো, উভয় দিকে যদি বর্গ করে দিই, তাহলে এখানে দেখো রুটটা উঠে গিয়ে থাকবে এর r² প্লাস h², আর এখানে কী হবে 5r² হয়ে যাবে। এবার আমরা এই r²টাকে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে h² ইকুয়াস টু কী হবে 5r² থেকে r² মাইনাস হয়ে যাবে, যেখানে h² ইকুয়াস টু 4r² হবে, বা h²/r² হয়ে যাবে কি 4/1, যেখানে h/r এর মান হয়ে যাবে 2/1, অর্থাৎ h/r, অর্থাৎ উচ্চতা টু ব্যাসার্ধ সমান চিহ্ন হচ্ছে 2:1। 11 নম্বরে বলেছে sec 5θ ইকুয়াস টু কোসেক ইন্টু থিটা প্লাস 36 ডিগ্রি এবং 5θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা যেটুকু অংশ দেওয়া আছে সেটা নিয়ে নিলাম, সেখান থেকে এই sec 5θটাকে আমরা চেঞ্জ করবো পুরো কোণে, তাহলে কোসেক sec θটার পরিবর্তে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস 5θ, অর্থাৎ কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sec θ হবে, সেই জন্য আমরা লিখলাম কোসেক 90 ডিগ্রি মাইনাস 5θ ইকুয়াস টু ডান দিকে যেটা ছিল সেটা রেখে দিলাম। এবার বোথ সাইড থেকে কোসেক সরে গেলে 90 ডিগ্রি মাইনাস 5θ ইকুয়াস টু থিটা প্লাস 36 ডিগ্রি, তাহলে এটা 5θটা এদিকে এসে যোগ হয়ে গেল এবং এই 36টা এদিকে এসে মাইনাস হয়ে গেল বাঁ দিকে এসে, তাহলে 90 থেকে 36 গেলে 54 হবে, যেখানে থিটা আর 5θ মিলে হচ্ছে 6θ, যেখানে থিটার মান কত বেরোবে 9 বেরোবে, অর্থাৎ থিটার মান হচ্ছে 9 ডিগ্রি। 12 নম্বরে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন অফ fi(xi) ইকুয়াস টু 132 প্লাস 5k এবং সামেশন অফ fi ইকুয়াস টু 20 হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা কী লিখবো, আমরা লিখতে পারি এখানে যেহেতু গড় দেওয়া আছে 8:1, তাহলে আমরা জানি কি সামেশন অফ fi(xi) বাই সামেশন অফ fi ইকুয়াস টু যৌগিক গড়, অর্থাৎ এখানে গড় হচ্ছে 8.1, তাহলে এখানে লিখবো মানটা বসাবো আমরা 132 প্লাস 5k বাই 20 ইকুয়াস টু 8.1,
যেখানে হবে 132 প্লাস 5k ইকুয়াস টু 20 সঙ্গে এটা গুণ করলে যাবে 162, বা 5k ইকুয়াস টু কী হবে 162টা এদিকে এসে 162 থেকে 132টা মাইনাস হয়ে যাবে, যেখানে 5k এর মান পাবো আমরা 30, বা k এর মান হবে 6।